আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিওনা রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সে রসায়ন দ্বিতীয় পত্রের যৌগ রসায়ন চ্যাপ্টারটা করাচ্ছিলাম। তো ইতিমধ্যে একটি ক্লাস নিয়ে নিয়েছি 1 থেকে 30 পর্যন্ত। তো আজকে আমরা 31 থেকে যে প্রথম অংশটা ছিল যে ক বিভাগ ওটা শেষ করব। মানে হচ্ছে তোমাদের 68 নম্বর প্রশ্ন পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, তোমাদের বইয়ের 68 নম্বর প্রশ্নটা। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। দেখো, 31 নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের বইয়ের সাথে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে নাম্বারিং এ, তো একটু মিলিয়ে নিও। দেখো, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় হতে গেলে আমাদের একটা কাইরাল কার্বন দরকার, তাই না? একটা কাইরাল কার্বন যখন থাকবে তখন ওই যৌগটা আলোক সক্রিয় হয়। তো কাইরাল কার্বনটা কি হয়, যে এমন একটা কার্বন থাকবে যে কার্বনের 4টা মূলক আলাদা আলাদা থাকবে, এটা হচ্ছে কাইরাল কার্বন। এখন দেখো যে বিউটানল টু এটা একটা কাইরাল কার্বন হবে। এখানে একটা কাইরাল কার্বন থাকবে, যদি দেখাই OH, তারপর এখানে কি আছে H CH2 1 2 3 CH2। আচ্ছা, তো বিউটানল টু এটা 1 না, বিউটানল টু যদি হয় CH3 OH আর এখানে একটা H। ওকে, এখন দেখো এই বিউটানল টু যে যৌগটা আছে এখানে এই কার্বনের সাথে 4টা আলাদা আলাদা মূলক কিন্তু রয়েছে। তোমরা যদি দেখতে চাও এখানে দেখো, ডান পাশের মূলকটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এখানে একটা হাইড্রোজেন মূলক আছে, এবং উপরে যে মূলকটা আছে এটা মিথাইল মূলক। দেখো এটা হচ্ছে ইথাইল মূলক। আচ্ছা, এটা CH3 হবে, এটা হচ্ছে ইথাইল মূলক। দেখো 4টা আলাদা আলাদা মূলক কিন্তু এই কার্বনটার সাথে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে আলোক সক্রিয় হবে, কারণ এই কার্বনটার নাম হচ্ছে কাইরাল কার্বন। পরের প্রশ্ন ছিল যে বিউটিন টু প্রদর্শন করে কোনটি? আচ্ছা, বিউটিন টু, তো বিউটিন টু কোনটা প্রদর্শন করবে? তো জ্যামিতিক সমানতা, কার্যকরী মূলক সমানতা, না আলোক সমানতা? দেখো বিউটিন টুর ক্ষেত্রে কি হয়, যে যে সিস এন্ড ট্রান্স যে সমানতা রয়েছে জ্যামিতিক সমানতা ওটা প্রদর্শন করে। ওকে, তোমরা যদি বিউটিনটা আঁকে আনো তাহলে দেখতে পারবা, কার্বনগুলো আমি দিয়ে নেই। ওকে, এখন দেখো এই যে কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এখন এই যে মূলকটা এখানে তো CH3। ওকে, তো এই যে মূলক দুটো রয়েছে, এই হাইড্রোজেনগুলো এক পাশে আছে, তার মানে এটা সিস আকারে আছে। যখন এটা উল্টে যাবে তখন কিন্তু ট্রান্সটা হয়। যখন উল্টে যায় তোমরা যদি একটু খেয়াল করো, CH3 উপরে যদি আমি হাইড্রোজেনটা দিয়ে দেই, আর এখানে নিচে হাইড্রোজেন ছিল, যে এই যে অবস্থাটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ট্রান্স অবস্থা তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে ট্রান্স অবস্থা তৈরি হয়েছে, এটা হচ্ছে সিস। তো এই যে সিস ট্রান্সের অবস্থা যেটা তৈরি হয় এটা হচ্ছে জ্যামিতিক সমানতা। পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয় প্রদর্শন করে? এটা 7 কার্বন বিশিষ্ট সর্বনিম্ন, একটু মনে রেখো। 7 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনটা আছে এটা হচ্ছে সক্রিয়, সর্বনিম্ন আর কি, সর্বনিম্ন অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে, এর নিচে আর হওয়া সম্ভব নয়। ডাই মিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন প্রকার সমাণু? দেখো, ডাই মিথাইল ইথার আর এখানে আছে ইথানল, ইথার ইথানল, তার মানে হচ্ছে ইথার থেকে ইথানল হচ্ছে। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা কার্যকরী মূলক সমানতা। তো এই সমানতা হচ্ছে কার্যকরী মূলকের উপর ভিত্তি করে হচ্ছে, তাহলে এটা কি হবে? কার্যকরী মূলক সমানতা। ডাই মিথাইল ইথার আর হচ্ছে ইথানল, এই যে এটা CH3 এখান থেকে হয়ে যাচ্ছে কি, এখান থেকে হয়ে যাচ্ছে ইথানল OH। ওকে, পরের প্রশ্ন চলে যায়, গ্লুকোজের অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? দেখো গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের স্ট্রাকচারটা তোমরা যদি মনে থাকে, এটা বায়োলজিতেও পড়ছো, তো এখানে LD যেটা নাও সমস্যা নাই। তো গ্লুকোজ তো দুইটা থাকে, তাই না? একটা হচ্ছে L গ্লুকোজ, একটা হচ্ছে D গ্লুকোজ, মানে হচ্ছে ডান দিকে বাম দিকে ঘূর্ণন, ওটা দরকার নাই।
এখন দেখো আমরা যে কোনো একটা গ্লুকোজের অণু নেই তাহলে বুঝতে পারবা। ধরো গ্লুকোজের যে অণুটা আছে কয়টা, 6টা থাকে না, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, সেটা কমপ্লিট করে দিই। ওকে, তো এগুলো হচ্ছে গ্লুকোজ। এখন দেখো এই গ্লুকোজের ক্ষেত্রে কি হয়, এখানে একটা ওএইচ থাকে, পাশে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, একটা ওএইচ, এখানে ওএইচ, এখানে হাইড্রোজেন, আর লাস্টে, আচ্ছা লাস্টে মানে দুইটাই এইচ থাকে। আচ্ছা ওএইচ, এখানে ওএইচ। আচ্ছা দেখো এটা একটা গ্লুকোজের অণু। এখন এই গ্লুকোজের অণুতে কয়টা তুমি কার্বন কার্বন পাচ্ছ একটু খেয়াল করো। এই যে কার্বনটা আছে এখানে একটা অ্যালডিহাইড মূলক, হাইড্রোক্সি মূলক, ওএইচ মূলক, এই পুরাটা মিলে একটা মূলক। তার মানে তুমি এখানে একটা কার্বন কার্বন পাচ্ছ, এই জায়গায় একটা কার্বন কার্বন পাচ্ছ, এরপর কোথায় পাচ্ছ, এখানে একটা কার্বন কার্বন পাচ্ছ, আলাদা আলাদা হচ্ছে কিন্তু পুরোটা মিলে, আর পাচ্ছ তুমি এখানে একটা কার্বন কার্বন পাচ্ছ। 1 2 3 4, এই 4টা কার্বন কার্বন আমরা গ্লুকোজে পেয়ে যাচ্ছি। তো কার্বন কার্বনের বিষয়টা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তো এটা ইজিলি পারার কথা। তো কয়টা বললাম, 4টা কার্বন কার্বন আমরা পেয়ে গেছি। কোন যৌগটি 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে, 2টি কাইরাল কেন্দ্র থাকবে বা অপ্রতিসম থাকবে, এটা কোনটা হতে পারে, 2 হাইড্রোক্সি প্রোপানয়িক অ্যাসিড, একটা আছে বিউটেন 2 3 ডাইঅল, আর 2 মিথাইল প্রোপানল 2 আর বিউটানল 2। দেখি নেই, বিউটেন 2 3 ডাইঅল, বিউটেন 2 3 ডাইঅল। আচ্ছা, তো মানে হচ্ছে এখানে দেখো ওই গ্লুকোজের অন্যর মতো যদি আমরা একটু লিখে নেই, 4টা কার্বন। ওকে, বিউটেন যেহেতু 4টা কার্বন, এখন 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে অল্টা রয়েছে, মানে হাইড্রোক্সি মূলকটা আছে। ওকে, এখন এগুলো কি আছে, এগুলো মনে করো যে CH3, এখানে H, এখানে H, এখানে CH3। ওকে, এখন দেখো এই যে 2 নাম্বার কার্বনটা আছে, এখানে একটা কাইরাল কার্বন রয়েছে এবং এখানে একটা কাইরাল কেন্দ্র রয়েছে। এটার মাধ্যমে এই 3টা আমরা আলাদা আলাদা পাচ্ছি, একটা মূলক, একটা মূলক, একটা মূলক, এই সম্পূর্ণটা মিলে একটা মূলক। আবার এটা ক্ষেত্রে আবার উল্টাটা হবে, একটা মূলক, একটা মূলক, একটা মূলক, আবার সম্পূর্ণটা মিলে আরেকটা মূলক। তো এখানে আমরা 2টা কাইরাল কেন্দ্র পাবো কোনটা, বিউটেন 2 3 ডাইঅলে। তো এইগুলো আসলে কিভাবে করবা, এখানে যেহেতু লিখে দিছে, তোমরা কি করবা, এই বিক্রিয়াগুলোকে যে গাঠনিক স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচার অনুযায়ী সুন্দরভাবে লিখে নিবা। লিখে নিলে তোমরা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবা যে কয়টা কাইরাল কার্বন থাকতে পারে বা কয়টা সম্ভব। দেখো একই প্রশ্ন চলে আসছে আবার, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হলো কোনটি। আচ্ছা, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটি হবে। দেখো কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল, এখানে একটু ভুল করছে, তো স্যারের বইতেও একটু ভুল দেওয়া আছে দেখলাম। তো এগুলো প্রিন্ট মিস্টেক হয় সাধারণত, এই প্রিন্টের মিস্টেকের কারণে ভুলগুলো হয়। দেখো ক নাম্বার আছে 2 মিথাইল 2 বিউটানল, তো খ নাম্বার যে অপশনটা আছে সেটাও কিন্তু একই অপশন দেওয়া আছে, 2 মিথাইল 2 বিউটানল। এক্ষেত্রে এই যে 2 নম্বর যে অপশনটা আছে এখানে 2 মিথাইল 1 বিউটানল ছিল, 2 মিথাইল 1 বিউটানল ছিল। তো এটা একটু ভুল করে ফেলছে। তো 2 মিথাইল 1 বিউটানল, তো এটা যদি আমরা আঁকাই তাহলে বুঝতে পারবা যে বিউটানল ছিল। আমরা 4টা কার্বন এখানে দিয়ে দিই, 1 2 3 4। ওকে, 4টা কার্বন দেওয়ার পর এখন কয় নম্বরে, 2 নম্বর আছে মিথাইল আর 1 নম্বর আছে বিউটানল। তার মানে এখানে হচ্ছে ওএইচটা থাকলো, H2OH। ওকে, আর 2 নম্বর কার্বনে 2 মিথাইল, এখানে একটা মিথাইল মূলক আছে। এখন দেখো এই যে কার্বনটা আছে এই জায়গাটা একটা কাইরাল কার্বন আমাদের থাকবে। এই সবগুলো যদি আমি এক করে ফেলি CH3। ওকে, দেখো এই সম্পূর্ণটা মিলে হচ্ছে ইথাইল মূলক, এটা হচ্ছে ইথাইল মূলক, ইথাইল মূলক। আর এই পাশে দেখো একটা মিথাইল মূলক, এখানে একটা হাইড্রোজেন মূলক আছে, আর এটা হচ্ছে একটা অ্যালকোহল মূলক বা হাইড্রোক্সি মূলক। তো এই যে পুরোটা একটা যে মূলকটা রয়েছে, 4টা আলাদা আলাদা আছে না, এখানে দেখো এই কার্বনটার সাথে 4টা আলাদা আলাদা মূলক যুক্ত আছে না। হ্যাঁ, তো এখানে 4টা আলাদা আলাদা মূলক যুক্ত আছে। তো সুতরাং এটা হবে 2 মিথাইল 1 বিউটানল, 2 মিথাইল 1 বিউটানল।
পরের প্রশ্ন, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটি হবে? তো 2 ডিগ্রি অ্যালকোহল কোনটি হচ্ছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট? দেখো এই যে এই জায়গায় কিন্তু ঠিকমতো দেওয়া আছে 2 মিথাইল 1 বিউটানল। আর যদি 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলা হয় তাহলে 2 মিথাইল 2 বিউটানল, এটা হচ্ছে আচ্ছা বিউটানল 2 এটা যদি আমরা আঁকাই তাহলে বুঝতে পারো। আচ্ছা আমরা বিউটানল 2টা একটু দিই, CH3 CH2 CH2, আচ্ছা CH3, এখানে আছে COH টা। ওকে, এখন দেখো যদি নাম্বারিং করি 1 2 3 4, 1 2 3 4, তাহলে সে 2 বিউটানল, এটা 2 ডিগ্রি বিশিষ্ট অ্যালকোহল। কিভাবে দেখো, এই যে অ্যালকাইল মূলকটা হাইড্রোক্সি মূলকটা যে কার্বনের সাথে যুক্ত হয় ওখানে কয়টা হাইড্রোজেন আছে এটার উপর কিন্তু ভিত্তি করে তুমি বুঝতে পারো যে আসলে এটা কত ডিগ্রি। এখানে যদি 2টা থাকে, মানে 2টা থাকে, যদি এরকম থাকে CH2OH, এটা হবে 1 ডিগ্রি। যদি এরকম থাকে CHOH, তার মানে বুঝে নিবে এটা 2 ডিগ্রি, এখানে আরেকটা কিছু আছে অ্যালকাইল মূলক বা কিছু আছে, অ্যালকাইল মূলক আছে। আর যদি 3 ডিগ্রি হয়, 3 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রির কথা বললাম, এটা হচ্ছে 2 ডিগ্রির কথা বললাম। আর যদি 3 ডিগ্রি হয় তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেনও থাকে না, তখন কি হয় কার্বনের সাথে শুধু ওএইচটা থাকে। তার মানে এগুলোতে আমাদের অন্য যে আর মূলকগুলো আছে ওগুলো যুক্ত হয়, এভাবে যুক্ত থাকে। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তো এখন বুঝতে পারছো যে এখানে কত ডিগ্রি অ্যালকোহল হবে, যেহেতু কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে তাহলে এটা থেকে বুঝতে পারবা যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। পরের প্রশ্নটা দেখো, টোটোমারিটা বা টোটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি? তো এই যে আমরা আগের ক্লাসটা কিন্তু এটা দেখায় আসছিলাম যে কিটোন এবং যে ইনল যৌগটা তৈরি করে, কিটোন থেকে যে ইনল যৌগটা তৈরি হয়, যেমন বিউটানন, যে বিউটানন বা প্রোপিন, হ্যাঁ এখানে বিউটাননটা হবে। আচ্ছা প্রোপানন এটা, আচ্ছা বিউটানন যেটা ছিল যে কিটোন, আচ্ছা কিটোন থেকে যেটা হচ্ছে, কিটোন থেকে যে আমাদের যৌগটা তৈরি হবে, এই যে আমরা যদি যৌগটা আটকায় ফেলি, দেখো CH3 CH2 CH দ্বিবন্ধন বিউটানন না CH3, আচ্ছা তো এটা হচ্ছে বিউটানন। আচ্ছা এখন এই বিউটানন যেটা হচ্ছে, বিউটানন যেটা হচ্ছে এটা একটা কিটোন, তো বিউটানন যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু টোটোমারিটা প্রদর্শন করতে পারে। মনে করো এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসতে পারে, CH3 CH2, এখানে একটা হাইড্রোজেন চলে আসতে পারে, তখন এই জায়গাটা দ্বিবন্ধন তৈরি হয়, এখানে CH2, এই যৌগটা তৈরি করতে পারে। তো এখানে দেখো যে কিটো মূলকটা যেটা রয়েছে, এই কিটো মূলকটা থেকে এখানে হাইড্রোক্সি মূলক তৈরি হয়েছে, আবার একটা দ্বিবন্ধন যুক্ত হয়েছে, তাহলে ইন এবং অল দুইটা এখানে যুক্ত আছে, এখানে আমার কিটোন তৈরি হয়েছে। তো এই যে বিষয়টা ঘটতেছে এটা হচ্ছে গতিশীল থাকে, মানে এটা থেকে এটা হচ্ছে আবার এটা ভেঙে চলে আবার কিটোন তৈরি হচ্ছে। এই গতিশীল বিষয়টা থাকার জন্য এটাকে টোটোমারিটা বা টোটোমারিদম বা টোটোমারিজম এটা বলা হয়। আচ্ছা দেখো একটু আগে এই প্রশ্নটা আমরা দেখছিলাম বিউটাননের ক্ষেত্রে, এখন দেখো এখানে প্রোপানন দেওয়া আছে, তো প্রোপাননের টোটোমার কোনটা হবে? এই যে প্রোপাননের টোটোমার, এই দেখো এটা হতে পারে, দেখো কয়টা কার্বন, একটা দুইটা তিনটা কার্বন, তাহলে এখানে কার্বন সংখ্যা যেটা আছে ওইটাই থাকবে, বাড়বে কমবে না। তো এই জায়গায় কি হয়েছে দেখো, এখানে কিটোন মূলক আছে, এখানে অ্যালডিহাইড মূলক দেওয়া আছে, এটা হচ্ছে না। তো আমাদের হবে কিটোন মূলক থেকে এই জায়গায় অ্যালকোহল মূলকটা তৈরি হবে। অ্যালকোহল মূলকটা আমাদের এই 2 জায়গায় তৈরি হচ্ছে, 3 জায়গায় তৈরি হচ্ছে। তার ভিতরে আমরা যদি দেখতে পারি যে কার্বনের সাথে ওএইচ মূলকটা এখানে চলে আসছে, হ্যাঁ এটা হতে পারে 3 নম্বর, কার্বনের সাথে ওএইচ মূলকটা চলে আসছে আর একটা বন্ধন হাইড্রোজেন যুক্ত হয়ে দ্বিবন্ধন তৈরি হয়েছে। দেখো বিক্রিয়াটা কমপ্লিট করে দেই তাহলে বুঝতে পারবো। CH3 ও CH3, ওকে। এখন এই যে যৌগটা আছে কি হয়,
যে কার্বনটা যদি আমি একটু আলাদা করে আকার দিই তাহলে বুঝতে পারবা আরো ইজিলি। ওকে, এখন দেখো এই পাশে যে হাইড্রোজেনগুলো আছে, 3টা হাইড্রোজেন এ পাশ থেকেও যেতে পারে বা এ পাশ থেকেও আসতে পারে। এখন যে কোনো এক পাশ থেকে ধরলাম, এখানে দেওয়া আছে ওই পাশ থেকে ধরলাম এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলো। তো আসার পর এই জায়গাটা কি তৈরি হবে? এই জায়গাটা তৈরি হবে CH3, বাকিগুলো আনচেঞ্জড OH। এবং দেখো এই যে হাইড্রোজেন একটা এখানে আসলো, যার কারণে এই জায়গায় একটা দ্বিবন্ধন তৈরি হচ্ছে আর CH2। এই যে যৌগটা তৈরি হচ্ছে এগুলো হচ্ছে টোটোমার। C3H6O আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কয়টি হতে পারে? এই সম্ভাব্য সমাণু এটা দেখি বোঝা যাচ্ছে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে কিটোন হতে পারে, আর কিটোন থেকে ইনলও হতে পারে, বা অ্যালকিন সাথে আবার যদি হাইড্রোক্সিমূলক থাকে অ্যালকোনল, অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকোহলও হতে পারে। তো এখানে বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে 3টা হতে পারে, তাই না? কার্বন 3টা, আমরা সবগুলো যদি সমান একটা একটা করে রাখি। সমান নাম্বার 1, যদি আমরা অ্যালডিহাইডটা প্রথমে নেই, CH3 CH2 CHO, তো এটা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পর দেখো হাইড্রোজেন 3টা, এখানে 2টা, এখানে একটা, 6টা হাইড্রোজেন পাইলাম, 3টা কার্বন পাইলাম, একটা অক্সিজেন, ঠিকঠাক আছে। তো 2 নম্বরটা কি হতে পারে? যেহেতু অ্যালডিহাইড হয়েছে এখান থেকে কিটোনও হতে পারে। অ্যালডিহাইড যেহেতু হয়েছে কিটোনও হতে পারে। CH3, ওকে। অ্যালডিহাইড হলো, কিটোনও হলো। এখন 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার যে জায়গাটা আসবে এই জায়গাটায় কি করবে? আণবিক সংকেতের সম্ভাব্য। এখন দেখো আমরা টোটোমারিজম এতক্ষণ পড়ে আসছি, সেটা কিন্তু এখন কাজে লাগবে। তো এই জায়গাটা আমাদের ইনল তৈরি হচ্ছে, CH3 C, এই জায়গায় অ্যালকোহল তৈরি হয়ে গেল এবং এখানে দ্বিবন্ধন CH2। ওকে, তো এই 3টা সম্ভাব্য সমানতা আমরা পাচ্ছি। আচ্ছা, পরের যৌগটা দেখো, এটা একটা বেনজিন যৌগ দেওয়া আছে। বেনজিন যৌগতে 2টা মূলক যুক্ত আছে, একটা হ্যালাইড মূলক, একটা হচ্ছে মিথাইল মূলক। তো এখানে কয়টি সমাণু সম্ভব? তো এই ক্ষেত্রে যদি আমরা গঠনটা আঁকি তাহলে গঠন থেকে ইজিলি বের করা যায়। আচ্ছা দেখো, তো এখানে কি কি আছে? মিথাইল আছে এবং ক্লোরিন আছে। ধরলাম এখানে মিথাইলটা আছে, মিথাইল মূলকটা এখানে আছে। তো মিথাইল মূলক একটা সক্রিয়কারী মূলক। বেনজিন বলায় সক্রিয়কারী মূলক হচ্ছে মিথাইল মূলক। তো বেনজিন বলে সক্রিয়কারী মূলক, তার মানে ও কোন কোন জায়গায় ও হচ্ছে সক্রিয় করবে? এই যে 1 নম্বর, তারপর হচ্ছে 4 নম্বর এবং 6 নম্বর যে কার্বনটা, 1 4 6, এই 3টা জায়গায় ও হচ্ছে সক্রিয় করবে। তার মানে পরে যখন আমাদের ক্লোরিনটা আসবে, ও হয় এখানে ঢুকবে, না হয় এখানে ঢুকবে, না হয় এখানে ঢুকবে। তো কয়টা সম্ভাব্য সমান্তরাল হতে পারে? একসাথে তো সবগুলো হয় না। ধরো একটা কেস ধরলাম, এখানে CH3 আর এখানে ক্লোরিনটা আছে। তো পরবর্তীতে কি হলো? এখানে একটা কেস, 2 নম্বর কেসে কি হলো? যে এটা ক্লোরিনটা এখানে এসে ঢুকলো, 2টা। আর 3 নম্বর কেসে কি হবে? ধরো ক্লোরিনটা এখানে না, পরের বার ঢুকলো কোথায়? ধরো এখানে ঢুকলো, Cl। তো এই 3টা সম্ভাব্য সমাণু হতে পারে, সংকেতযুক্ত সম্ভাব্য সমাণু হতে পারে। তো এটা থেকে তোমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারো যে এখানে যদি 2টা মূলক থাকে তখন 3টা সমাণু তৈরি হয়, 2টা মূলক থাকে তখন 3টা সমাণু তৈরি হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্লোরালের সংকেত কোনটি? ক্লোরালের সংকেত দেখো এখানে CCl3 CCl3, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, যেটা কার্বনিক গ্যাস, আর নিচের হবে ক্লোরাল। এটা হচ্ছে ক্লোরালের রাসায়নিক সংকেত। আর এটা হচ্ছে উপরটা ফসজিন, যেটা জানো, আর এটা হচ্ছে কার্বনিক গ্যাস, যেটা পিক্রিক। অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি হয়? খুবই কমন একটা প্রশ্ন, অ্যালকেনের সাধারণ সংকেত, এটা অবশ্যই কমেন্ট করে দিবা। কিটো ইনল টোটোমারিতা প্রদর্শন করে কোনটি? এই যে একটু আগেই দেখো একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, কিটো ইনল। তো একই কোশ্চেন যদি ঘুরে ফিরে দিচ্ছে, তোমরা যদি একটু কনসেপ্টটা বুঝে ফেলো তাহলে অ্যান্সার করতে পারবা। তো কিটো থেকে ইনল হচ্ছে, তো এটা কোথায় হয়? কিটো থেকে ইনল হচ্ছে প্রোপানন। প্রোপাননের ক্ষেত্রে এটা হচ্ছে, প্রোপাননের ক্ষেত্রে কিটো থেকে ইনল হচ্ছে। নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল?
টারশিয়ারি অ্যালকোহল, দেখো অ্যালকোহল সম্পর্কে আমরা একটু আগে বিস্তারিত দেখে আসলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে হচ্ছে। তো টারশিয়ারি অ্যালকোহল মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল যেটা থাকে, তার মানে যে অ্যালকোহলের যে মূলকটা আছে হাইড্রোক্সি মূলক, ওটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনের সাথে আর কোনো হাইড্রোজেনই থাকবে না, মানে তিনটাই মিথাইল মূলক থাকতেছে। দেখো এই কার্বনটার সাথে তিনটা মিথাইল মূলক যুক্ত আছে। তো এটা হচ্ছে টারশিয়ারি। দেখো এটা যদি ওদের গঠন অনুযায়ী আঁকাও তাহলে ইজিলি ধরা যায়, CH3 CH3 CH3। দেখো এটা একটা টারশিয়ারি অ্যালকোহল। আচ্ছা, আবার পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, দেখো এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা দ্বিবন্ধন তো থাকতে হবে, একটা দ্বিবন্ধন থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে যে কার্বন দুটার ভিতরে দ্বিবন্ধন আছে, ওই কার্বনের সাথে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে, মানে একই পাশে একই মূলক যুক্ত থাকতে পারবে না। যদি গঠনটা দেখো তোমরা, এটা হচ্ছে দ্বিবন্ধন আগে দিয়ে রাখলাম, দুটা কার্বন। এখন দেখো এখানে দড়ি যদি এ থাকে, এ পাশে হবে কি বি, এ অবস্থা থাকতে হবে। এখানে ধরো এ, এখানে ধরো বি, তাহলে কিন্তু হচ্ছে না। ওকে, তো ধরো এখানেও এ এখানেও বি, এরকম থাকুক সমস্যা নেই, এ বি থাকুক, কিন্তু এক পাশে আলাদা আলাদা জিনিস থাকতে হচ্ছে, এ পাশে আলাদা থাকতে হবে, এ পাশে আলাদা থাকতে হবে। তো এখানে দেখো 3 নম্বর যে মূলকটা আছে, যৌগটা আছে অ্যালকিন, এই জায়গাটা যদি আমরা ভাঙায় লিখি, দেখো এটাকে যদি আমরা সিস এবং ট্রান্স করি, দুইটা কিন্তু একই রূপ, কারণ হাইড্রোজেনকে যদি ওলট পালট করে একই হচ্ছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। এগুলো হচ্ছে গাঠনিক সমানতা বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তো আর কোথায় হইতে পারে, দেখো এটা হয়তো, দেখো এখানে কি হয়েছে, একই পাশে দুইটা ক্লোরিন, একই পাশে দুইটা হাইড্রোজেন, একই পাশে একই জিনিস থাকতে পারবে না। তো এখানেও একই অবস্থা, দুইটা হাইড্রোজেন আছে কিন্তু এখানে আলাদা ছিল, এটাও হচ্ছে না। তো বাকি আছে আমাদের 1 নম্বর অপশনটা। তো এখানে দেখো এই ক্লোরিন একটা মূলক আছে এবং হাইড্রোজেন একটা মূলক আছে, এখানে ক্লোরিন এবং হাইড্রোজেন আলাদা আলাদা আছে, সুতরাং এটা হবে আমাদের জ্যামিতিক সমানতা, মানে এটার সিস ট্রান্সটা হচ্ছে না। এখানে ধরো ক্লোরিনটা, এখানে হাইড্রোজেনটা, এখানে ধরো হাইড্রোজেনটা আছে, এখানে ক্লোরিনটা আছে, এটা হচ্ছে ট্রান্স। সিস হলে কি হবে, একই জিনিসগুলো একপাশে থাকে, ধরো এই অবস্থা আছে, এখানে হাইড্রোজেনগুলো আছে, এখানে ক্লোরিনগুলো আছে, তো এটা হচ্ছে সিস আর এটা ট্রান্স। তো এভাবে হচ্ছে জ্যামিতিক সমানতা হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই যৌগটি কয়টি সমাণু সম্ভব? তো একটু আগে এটা ব্যাখ্যা সহ আমরা দেখলাম যে বিক্রিয়া করে দেখলাম যে কয়টা সম্ভব হয়, আমরা দেখলাম যে ওখানে সর্বোচ্চ 3টা সম্ভব হয় যদি একই বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকে। তো কার্বনায়ন কোনটি? কার্বানায়ন, দেখো কার্বানায়ন হচ্ছে এই যা CH3 হচ্ছে কার্বানায়ন। নিচের কোনটি ইলেকট্রোফাইল? তো ইলেকট্রোফাইল কি করে? ইলেকট্রোফাইল হচ্ছে ওদের ইলেকট্রন খুবই পছন্দ, ওরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তো কারা কারা ইলেকট্রন গ্রহণ করতে পারে? তুমি দেখো এই জায়গায় যে যৌগগুলো আছে, পানি, এদের কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, এরা হচ্ছে ইলেকট্রন দাতা, ইলেকট্রন দান করতে পারে, এরা কিন্তু নিউক্লিওফাইল, এরা সবাই ইলেকট্রন দান করে। তো অ্যামোনিয়া এরও নিউক্লিওফাইল, দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের অষ্টক সংকোচন ঘটে, তার মানে হচ্ছে এদের ইলেকট্রনের অভাব আছে। তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি এদের আকর্ষণ বেশি থাকে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? তো একই কনসেপ্ট, এখানে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড রয়েছে, এটা তো অবশ্যই। আবার দেখো চলে আসছে নিচের কোনটি ইলেকট্রোফাইল, এই জায়গাটা দেখো সবগুলো কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, পানির 2টা করে, এই যে অ্যামোনিয়ার একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এগুলোতে সবগুলোই মুক্তজোড় ইলেকট্রন আছে। দেখো বোরন ট্রাইফ্লোরাইড, এটা একটা অষ্টক সংকোচক মূলক যৌগ, এখানে ওদের ইলেকট্রনের অভাব রয়েছে, তার মানে ওদের ইলেকট্রন দরকার, তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল। কার্বনিয়াম আয়ন সমূহ স্থায়িত্ব ক্রম কোনটি? কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম। তো এই স্থায়িত্ব ক্রমের ক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট দেওয়া যায়, যেমন দেখো 4টা জিনিস মনে রাখলে কিন্তু এই স্থায়িত্ব
ক্রম শেষ, সেটা হচ্ছে কার্বন আয়নের, দেখো 1 নম্বর করে দিই, কার্বন আয়নের স্থায়িত্ব, কার্বন আয়নের স্থায়িত্ব। আর হচ্ছে অ্যালকোহলের অম্লত্ব, অ্যালকোহলের অম্লত্ব 3 নম্বরে রয়েছে। SN যে বিক্রিয়াটা আছে SN2 এর সক্রিয়তা, SN2 এর সক্রিয়তা। আচ্ছা, এই যে 3টা গ্রুপ আছে, কার্বন আয়ন, কার্বন আয়নের স্থায়িত্ব, হাইড্রোক্সি মূলকের যে অ্যালকোহলের অম্লত্ব, আর হচ্ছে SN2 এর সক্রিয়তা, সক্রিয়তা। তো এদের ক্ষেত্রে যে ক্রমটা হয় সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আরেকটা ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমটা হচ্ছে যেমন অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়? অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 213, এটা মনে রাখবা, আমি অ্যামোনিয়াটা আলাদা করে লিখে দিচ্ছি। 4 নম্বরে ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া ভাবে লিখে দিলাম। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয় যে 213, 213 মানে হচ্ছে 2 ডিগ্রি আগে, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। বাস। তো এই কয়েকটা যদি তোমরা মনে রাখতে পারো, এই কয়েকটা যদি মনে রাখতে পারো, তাহলে এই স্থায়িত্ব ক্রমের ক্ষেত্রে 4টা বিষয় যদি মনে রাখতে পারো, তাহলে পুরো বইতে যত স্থায়িত্ব ক্রম আছে সবগুলো তুমি অটোমেটিক পারবা। এই সবগুলো দেখো 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে 1 2 3 এভাবে ক্রমটা হচ্ছে, আর বাকি যত ক্রম আছে সবগুলো হচ্ছে 3 2 1, বাকি সবগুলো 3 2 1, মানে এটা উল্টাটা। ওকে, তো আমরা দেখো এই 4টার বাইরে পাইছি কি কার্বনিয়াম আয়ন। তো কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে স্থায়িত্ব ক্রমটা হবে উল্টাটা, মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি। তো এই জায়গাটায় তো স্যারের বইতে হয়তো একটু ভুল প্রিন্ট করে ফেলছে উনি, এটা একটু সংশোধন করে নিতে পারো। স্যারের বইতে হয়তো দেওয়া আছে এটা, কিন্তু এটা দেখো স্যারের বইতে দেওয়া আছে 1 ডিগ্রি থেকে শুরু করে, কিন্তু এটা উল্টা হবে, এটা হয়তো প্রিন্ট মিস্টেক বা কোনো কিছু হতে পারে, এটা উল্টাটা হবে। ওকে, 3 2 1, 3 2 1 এভাবে আসবে, 3 2 1, তারপর পরে থাকবে জিরোটা, মানে উল্টাটা থাকবে। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, দেখো এখানে চলে আসছে কার্বন আয়নের স্থায়িত্ব। আচ্ছা দেখো কার্বন আয়নের স্থায়িত্ব, তো কার্বন আয়নের স্থায়িত্ব ক্ষেত্রে আমরা দেখছিলাম 1 2 3, মানে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা কোথায় আছে দেখো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যে এটা আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে এটা। পরের প্রশ্ন দেখো, হ্যাকেলের নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, অ্যানথ্রাসিন এই সংখ্যাটা যদি তোমরা লিখে ফেলো তাহলে পাই ইলেকট্রন সংখ্যা গণনা তোমাদের ইজি হয়ে যায়। আচ্ছা দেখো অ্যানথ্রাসিন কিভাবে থাকে, এটা তো বেঞ্জিন বলয়, এটার সাথে ন্যাপথালিন, ন্যাপথালিনের সাথে যদি আরেকটা আমরা সাইকেল যুক্ত করি তখন হয়ে যাবে অ্যানথ্রাসিন। তো দ্বিবন্ধনগুলো যদি দিয়ে দেই, আচ্ছা দেখো, তো এখানে কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 6টা পাই ইলেকট্রন জোড় রয়েছে। এখন যদি বলা হয় ইলেকট্রনের সংখ্যা যদি বলা হয় তখন হচ্ছে দ্বিগুণ, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তখন কি হচ্ছে 10টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন। আর যদি বন্ধনের কথা বলা হয় যে সঞ্চরণশীল পাই বন্ধন কয়টি, তখন হবে 5টি। আচ্ছা, হিসাবটা আবার করে যাক। এখানে ছিল 3টা, এখানে ছিল 2টা,
আচ্ছা, এটা তিনটা ছিল, হ্যাঁ তিনটা ছিল, তিনটা দুইটা ষাট, তিনটা দুইটা পাঁচটা, আর এখানে দুইটা ষাটটা। দেখো তিনটা দুইটা পাঁচটা আর দুইটা ষাটটা, এবার ঠিক আছে। তো ষাটটা যেহেতু হয়েছে 7 দুগুণে 14। পরের প্রশ্ন দেখো, এই যে ফিউরানটা এখানে দেওয়া আছে, দেখো এখানে ফিউরান যৌগটা দেওয়া আছে। তো এই যৌগে কয়টি সঞ্চালনশীল ইলেকট্রন থাকে? তো এই জায়গাটায় সবাই ভুল করে যে এখানে, তো এখানে সবাই দুইটা দাগাচ্ছে আর কি, দুইটা বা দুইটা, 2 দুগুণে 4 এভাবে দাগাচ্ছে, কিন্তু আসলে এখানে হয় 6টা। কিভাবে 6টা হয় দেখো, তো এই দুইটা তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি, দুইটা পাই বন্ধন রয়েছে, কিন্তু এখানে যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে ফিউরনের ক্ষেত্রে, এই দুইটা মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এই রেজোনেন্সে অংশগ্রহণ করে, এটার ভিতর সঞ্চালনশীল হয়। তো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা কি বলবো, সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যা জানতে চাইছে, তাহলে সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যা এখানে হবে 6টি। কোনটি অপ্রতিসম অ্যালকিন? তো অপ্রতিসম অ্যালকিন এখানে চলে আসছে, যে অ্যালকিনটায় কি থাকবে না, একই রকমের জিনিসপত্র থাকবে না, একটু ভিন্ন থাকবে, ওটা হচ্ছে অপ্রতিসম। কোনটা হচ্ছে এই যে CH3 CH দেখো এই যে বন্ধনটা আছে না, এখানে কার্বন, এখানে কি কি আছে, হাইড্রোজেন আছে, আর হচ্ছে এখানে দুইটা HCl, অপ্রতিসম অ্যালকিন। 57। তো এ পর্যন্ত ক্লিয়ার অপ্রতিসম অ্যালকিন। আমাদের এখানে 68 পর্যন্ত আছে আজকের ক্লাসে। আটষট্টি পর্যন্ত আছে আজকের ক্লাসে। তো অপ্রতিসম অ্যালকিন এটা কমপ্লিট ক্লিয়ার হলো, মানে হচ্ছে কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন থাকতে হবে বা সমান সংখ্যক জিনিসপত্র থাকতে হবে। তো এই জায়গায় দেখো দুইটা আছে, এখানে একটা আছে। যদি প্রতিসম হয় তখন দেখো এগুলো হচ্ছে প্রতিসম, সমান সমান জিনিস আছে, এটাও প্রতিসম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দেখো দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবার দেখো একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আবার একটা ক্লোরিন আছে, মানে সবকিছু সমান সমান আছে। তো এই জায়গাটা এসে দেখো দুইটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, তো এটা হচ্ছে অপ্রতিসম। যদি প্রতিসম বলতো তখন হচ্ছে সব সমান সমান হতো। ন্যাপথালিন যৌগের সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? ন্যাপথালিন যৌগে, ন্যাপথালিন ক্ষেত্রে ঠিক আছে, ন্যাপথালিন ক্ষেত্রে বন্ধন কয়টা হবে, মানে দুইটা হবে। দুইটা যদি চাকতে হয় তখন আমরা দেখছিলাম যে 5টা থাকে সঞ্চালনশীল পাই ইলেকট্রন, 5টা থাকে। ওকে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 দুগুণে হবে কত, 10। নিচের কোন মূলকটি দেখো বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? তো বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক যেগুলো হয়, এগুলোর ক্ষেত্রে মনে রাখবা অলওয়েজ যে সিঙ্গেল বন্ড আছে কিনা বা দ্বিবন্ধন আছে কিনা। যদি দ্বিবন্ধন থেকে থাকে তখন কিন্তু এটা মেটা নির্দেশক হয় বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হয়। যদি সিঙ্গেল বন্ড থাকে মূলকের ভিতরে তখন ওইটা অর্থপ্যারা নির্দেশক হয়। এখন দেখো এগুলোকে যদি একটু ভাঙ্গায় লেখো তখনই বুঝতে পারবা কোনটা অর্থপ্যারা বা কোনটা কি। এই মূলকটা দেখো, এটা যদি আমরা ভাঙ্গায় লিখি তখন কি হয়, দেখো এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে। সায়ানাইডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এখানে 3টা দ্বিবন্ধন রয়েছে, এটাও না, এটা কেটে দেখো, এই ক্ষেত্রে কি হয়, এই ধরনের থাকে, তাই না? হ্যাঁ, তো এই ধরনের বন্ধন দেখো এখানেও দ্বিবন্ধন রয়েছে, এখানেও দ্বিবন্ধন রয়েছে, বাকি আছে কি এই ব্রোমিন। তো ব্রোমিনটা হবে অর্থপ্যারা নির্দেশক, ব্রোমিনটা হবে অর্থপ্যারা নির্দেশক। পরের প্রশ্ন দেখো, নিচের কোন মূলকটি বেনজিন বলয় মেটা নির্দেশক? তো বেনজিন বলয় মেটা নির্দেশক হবে যখন এদের বলয়ে
যখন কার্যকরী মূলকগুলো রয়েছে, কার্যকরী মূলকে যদি দ্বিবন্ধন থেকে থাকে, ইজিলি দেখো এই যে মিথাইল মূলক, এটা হচ্ছে সিঙ্গেল বন্ধন থাকে। এখানে তোমার দেখা যাচ্ছে অক্সিজেন আছে মানে যে দ্বিবন্ধন তা না। দেখো অক্সিজেনের এপাশে একটা বন্ধন, এপাশে একটা বন্ধন, এটা কিন্তু সিঙ্গেল বন্ধন অলরেডি বোঝা যাচ্ছে। আর CH3 এটা তো সিঙ্গেল বন্ধন সবসময় জানো। উপরেটা দেখো NH CH3, এটাও কিন্তু সিঙ্গেল বন্ধন আকারে আছে। যদি ভাঙায় লিখে দেখো কি হয়, NH তারপর CH বাস এই অবস্থায় আছে। তাহলে দেখো এই সবগুলোর ভিতরেই সিঙ্গেল বন্ড কিন্তু রয়েছে, সবগুলোর ভিতরেই সিঙ্গেল বন্ড রয়েছে, শুধুমাত্র এই যৌগটার ভিতর, এই মূলকটার ভিতর সিঙ্গেল বন্ধন নেই। তার মানে এটা হচ্ছে বেনজিন বলয় মেটা নির্দেশক। নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক? তো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক ওইটাই হবে যেটার ভিতর সিঙ্গেল বন্ড থাকবে। দেখো এখানে এই যে এই মূলকটার ভিতর সিঙ্গেল বন্ড আছে, আমরা একটু আগে দেখলাম। আচ্ছা দেখো কোনটি বেনজিন বলয় অর্থপ্রায় নির্দেশক মূলক হয়? অর্থপ্রায় নির্দেশক মূলক হবে এই দেখো NCHCOCH3। এখন বুঝতে হবে যে আসলে কেন্দ্রীয় যে মূলটা মানে মেইন যে মূলটা ওইটার সাথে কি ধরনের বন্ধন আছে সেটা দেখতে হবে। তোমার এখানে দেখো যে কার্বনের সাথে অক্সিজেন দেখেই তোমরা বলতে পারো যে না এটা তো দ্বিবন্ধন আছে, কিন্তু না, আমার মেইন কাজ হচ্ছে এখানে নাইট্রোজেনটার সাথে আসলে কিভাবে যুক্ত আছে ওইটা আমার দেখতে হবে। দেখো নাইট্রোজেনের সাথে যদি আমরা এখানে হাইড্রোজেনটা দিলাম, এই পাশে CH3, দেখো এই নাইট্রোজেনের সাথে কিন্তু সবাই সিঙ্গেল বন্ড আকারে আছে, তার মানে এটা অর্থপ্রায় নির্দেশক হচ্ছে। আর এগুলো কিন্তু দেখো এই যে কার্বনের সাথে সরাসরি বা নাইট্রোজেনের সাথে সরাসরি দ্বিবন্ধন যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে সরাসরি দ্বিবন্ধন যুক্ত আছে, এখানে কার্বনের সাথেও সরাসরি দ্বিবন্ধন যুক্ত আছে। ওকে, আচ্ছা দেখো বেনজিন বলয় এই যে নাইট্রাস মূলকটা থাকলে কোন কার্বনের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে? তো এটা যেহেতু মেটা নির্দেশক, তাহলে মেটা নির্দেশকে কি হয়, মেটা নির্দেশকে 2 নম্বর যে কার্বনটা আছে না 3 নম্বর যে কার্বনটা আছে ওখানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, মেটা নির্দেশকে 3 নম্বর কার্বনের ঘনত্ব বাড়িয়ে দেয়। এটা হচ্ছে বেনজিন বলয়। এখানে যদি আমাদের এই NO2টা থাকে তখন দেখো এই যে 3 নম্বর, এটা 1 2 3 নম্বর যে ইয়াটা আছে কার্বনটা আছে এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক হচ্ছে এখানে দেখো এই যে OH এবং CH3। হ্যালোজেন অ্যালকেনের বিক্রিয়া মেকানিজম, দেখো এটা হচ্ছে তোমাদের পরের যে পার্টটা আছে ওখানে চলে আসছে এলিফেটিক এবং অ্যারোমেটিক বিভিন্ন যৌগের বিক্রিয়া। তো এই অংশটা যে বিক্রিয়ার যে অংশটা খ বিভাগ, এই খ বিভাগটা আমরা পরবর্তী ক্লাসে সলভ করব। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, পরবর্তী ক্লাসে আমরা খ অংশটুকু সলভ করে দেবো। ওকে।